আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে আমাদের কলেজের অধ্যক্ষ স্যার বাবু কানাইলাল সরকার এবং উপাধ্যক্ষ কাজী জুলকার নাইন এবং প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান বাবু মিহির রঞ্জন দের অনুপ্রেরণায় আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, আমি আজ তোমাদের সামনে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। আমার এই ক্লাসের মূল বিষয় হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমাদের ক্লাসের মূল বিষয় চলন ও অঙ্গ চালনা, অধ্যায় সপ্তম, আর মূল মানব শারীরতত্ত্বের অংশ। আমি প্রথমে বলতে চাই যে একটা ঘর তৈরি করতে খুঁটির দরকার। এই খুঁটির উপর ঘরটি শক্তভাবে দাঁড়িয়ে থাকে। তেমনি আমাদের দেহেরও একটি কাঠামো দরকার। সেই কাঠামোটি কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্রের উপরে আমাদের পুরা বডিটা দাঁড়িয়ে থাকে। কঙ্কালতন্ত্র 206টি অস্থি নিয়ে গঠিত। এখন আসি যে কঙ্কালতন্ত্রের সংজ্ঞা কী বা কঙ্কালতন্ত্র কী। কঙ্কালতন্ত্র হচ্ছে অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহ কাঠামো গঠন করে, দেহকে সুরক্ষা করে, ভার বহন করে, যার সাহায্যে আমরা চলাচল করি, তাকে বলা হয় কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র দুই প্রকার, একটা বহির্কঙ্কাল এবং একটা অন্তঃকঙ্কাল। বহির্কঙ্কাল হচ্ছে দাঁত, নখ এবং লোম, অর্থাৎ যে অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই সেই অংশগুলোকে বলা হয় বহির্কঙ্কাল। আর অন্তঃকঙ্কাল অস্থি এবং তরুণাস্থি, লিগামেন্ট ইত্যাদির সমন্বয়ে যে কঙ্কালতন্ত্র গঠিত তাকে বলা হয় অন্তঃকঙ্কাল। এই অন্তঃকঙ্কাল আমাদের শরীরের ভিতরে থাকে। আমরা এখন কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করব। কঙ্কালতন্ত্র দুইটা অংশ আছে, বিশেষ করে অন্তঃকঙ্কালের দুইটা অংশ আছে। সেই দুইটা অংশ হলো, একটা হলো অক্ষীয় কঙ্কাল, আমরা এখানে বোর্ডে দেখাইছি অক্ষীয় কঙ্কাল, যার সংখ্যা 80টি, উপাঙ্গীয় কঙ্কাল 126টি। এখন অক্ষীয় কঙ্কাল 80টি, এটা কিভাবে আছে? এটা আমার সরাসরি আমরা যদি এভাবে নিজের শরীর থেকেই বিষয়টা দেখি, তাহলে আমাদের অক্ষীয় কঙ্কাল যেটা শরীরের উপরের দিকে থাকে, উপাঙ্গীয় কঙ্কাল নিচের দিকে থাকে। অক্ষীয় কঙ্কাল 80টি, তার ভিতর করটি আছে 8টি, করটিকা আছে 8টি। মুখমণ্ডলের অস্থি 14টি, মুখমণ্ডলের অস্থি 14টি। এখানে একটা বংশ আছে যার নাম হলো স্টার্নাম, 1টি। আর পুশুকা, যেটা বুকের আমরা খাঁচা বলে থাকি, এই পুশুকা আছে 12 12 24। আর মেরুদণ্ড আছে পিছনের শীত দ্বারা, মেরুদণ্ড আছে 33টি। তাহলে আমরা যদি যোগ করি 8, 14, 25 এবং 33, টোটাল হয় 80টি, যেটা আমরা বোর্ডে দেখাইছি 80টি। এটা হলো অক্ষীয় কঙ্কাল। এরপরে আসো উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল 126টি। 126টির ভিতর এক হাতে আছে 30টি, আর এক হাতে আছে 30টি। তাহলে 30 30 60টি। আমাদের এক পায়ে আছে 30টি, আর এক পায়ে আছে 30টি। তাহলে 30 30 60, অর্থাৎ 60 60 120। এছাড়া বক্ষ অস্থি চক্র, এই জায়গাটা দুইটা হাড় আছে আর এই পাশে দুইটা হাড় আছে, তাহলে 2 2 4। তাহলে 120 আর 4 124। আর সরণি চক্র এই পাশে একটা, এই পাশে একটা, এখানে আছে দুইটা, তার মানে 126টি। তাহলে 126 আর এই 80, দুইটা এক জায়গায় যোগ করলে হবে 206টি। এবং এই 206টির ভিতর সবচেয়ে বড় হাড় হচ্ছে আমাদের পায়ের এই হাড়টি, সবচেয়ে বড় হাড় পায়ের এই হাড়। আর সবচেয়ে ছোট কানে একটা হাড় আছে স্টেপেসিস। স্টেপেসিস, এই কানের এই হাড়টি হলো সবচেয়ে ছোট হাড় আছে। আমরা যদি এখন এই যে 80টি হাড়
এই 80টি হাড়ের নাম একটু বলার চেষ্টা করি। প্রথমে দেখো যে এই 8টি করটিকার অস্থি, এই নামগুলো ফ্রন্টাল অস্থি 1টি, প্যারাইটাল অস্থি 2টি, টেম্পোরাল অস্থি 2টি, অক্সিপিটাল 1টি, স্পেনয়েড 1টি, অ্যাসময়েড 1টি। এই করটির 8টি অস্থির নাম তোমাদের মুখস্থ করতে হবে। এরপরে মুখমণ্ডলের অস্থি 14টি নাম আমি আবার একটু বলি। ম্যাক্সিলা 2টি, ম্যান্ডিবল 1টি, জাইগোমেটিক 2টি, তারপরে ন্যাসাল অস্থি 2টি, ন্যাক্রিমাল অস্থি 2টি, ইনফিরিয়র ন্যাসাল কবজা 2টি, ভোমার 1টি, প্যালেটাইন 2টি। তো টোটাল গেল 14টি। এছাড়া 33টির ভিতরে একটু দেখো কী কী নাম। মেলিয়াস 2টি, ইনকাস 2টি, স্টেপেসিস 2টি, সার্ভাইকাল কশেরুকা 7টি, থোরাসিক 12টি, লাম্বার কশেরুকা 5টি, স্যাক্রাল 1টি, কক্সিয়াল 1টি। এছাড়া বক্ষপিঞ্জর আছে 1টি, পশুকা আছে 12-24টি, 12-24টি পশুকা আছে। তাহলে এই টোটাল সংখ্যা এখানে 80টি হবে। আমরা যদিও এই নামগুলো বোর্ডে লিখতে পারি নাই, জায়গার অভাবের কারণে এটা লেখা হয়নি। এটা বইয়ে একটা চার্ট আছে গাজী আজমল স্যারের বই, ওই চার্ট থেকে নামগুলো লিখে নেবে বা পড়ে নেবে। আর এই চার্ট মুখস্থ করলে আমাদের এখানে এমসিকিউর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া যায়। যেমন যে কোনটি করটির অস্থি, কোনটি করটির অস্থি নয়, কোনটি মুখমণ্ডলের অস্থি, কোনটি মুখমণ্ডলের অস্থি নয়, তারপরে কানের অস্থির নাম কি, সবচেয়ে ছোটো অস্থির নাম কি, এই জিনিসগুলো এই অ্যান্সার দেওয়া যাবে। এরপরে আসো যে উপাঙ্গীয় কঙ্কাল। আমরা যে 126টি বলছি, প্রথমে আসি যে আমাদের এক হাতে কয়টি আছে, 30টি হাড় আছে। এই 30টি হাড়ের নাম আমরা বলছি। হিউমেরাস 1টি, রেডিও আলনা, রেডিয়াস একটা আলনায় 2টি মিলে 1টি হয়, তাহলে 1টি 2টি। তারপরে কার্পাল 8টি, কার্পাল 8টি, তারপরে মেটাকার্পাল 5টি, আর ফ্যালাঞ্জেস 14টি। এই টোটাল হচ্ছে 30টি। এই হাতে 30টি হলে একই নামে এই হাতে আরও 30টি হবে। এরপরে আসো পায়ের আছে 30-30-60। পায়ের 30টি কি? ফিবার 1টি, টিবিও ফিবুলা 1টি, ফিবুলা 2টি মিলে 1টি হাড়, টিবিও ফিবুলা মিলে 2টা। তারপরে হলো প্যাটেলা আছে 1টি, এই জায়গাটা একটা হাড় আছে প্যাটেলা, যেটা নাড়াচাড়া করতে অনেক সময়। টর্সাল আছে 7টি, মেটাটর্সাল আছে 5টি, এখানেও ফ্যালাঞ্জেস আছে 14টি। তাহলে কি দাঁড়াইলো যে টোটাল মিলে এখানে 30টি। এই পায়ে 30 হলে এই পায়ে 30 আছে, তাহলে 30-30-60টি। আর হাতে 60টি বলছি আমরা। আর এখানে আছে 2টি, এই 2টার নাম আমরা বলছি। একটা হলো স্ক্যাপুলা আর একটা হলো ক্লাভিকল। তাহলে এই পাশে 2টা হলে এই পাশে 2টা, তাহলে 2-4টি হাড় আছে। আর সরণি চক্র আছে এই পাশে একটা, এই পাশে একটা। সরণি চক্রের আবার নাম আছে ইলিয়াম, স্কিয়াম, ইউবিস। এই 3টে মিলে 1টি হাড়। এই হলো 126টি। তাহলে আমরা 126 আর উপরে 80, এই টোটাল মিলে হচ্ছে 206টি বঞ্চ বা হাড় আছে। আমরা ফার্স্ট ইয়ারে এই 206টি হাড়ের ভিতর 4টি হাড় ব্যবহারিকের জন্য শিখাইছিলাম। সেই 4টি হাড় কোন 4টা শিখছিলে একটু আবার মনে করাই দিই। একটা হলো হিউমেরাস, যেটা হাড় হিউমেরাস, এই হাড়টির নাম হিউমেরাস। তারপরে শিখছিলাম ফিমার, এই বড় হাড়টা পায়ের। তারপরে রেডিও আলনা, আর একটা ছিল টিবিও ফিবুলা। এই 4টি হাড় আমরা শিখেছিলাম ফার্স্ট ইয়ারে। আর এই হাড়গুলো আরও ক্লিয়ার করার জন্য বা বনগুলো আরও ক্লিয়ার করার জন্য আমরা কলেজ করলে তখন আমরা ল্যাবে আমাদের এই পুরা বঞ্চগুলো আছে, ওই সময় আমরা এটা ক্লিয়ার করে দেবো তোমাদের। আসলে প্র্যাকটিক্যালে ক্লাসে কিছুটা হয়, আর হলো সরাসরি থিওরি ক্লাসের সময় আমরা এটা সামনে নিয়ে তোমাদেরকে এই চ্যাপ্টারটা প্রয়োজনে আবার এই বঞ্চগুলো দেখাই দেবো। তাহলে তোমাদের এই যেটুকু থাকলো জড়তা বা গ্যাপ থাকবে সেটা কেটে যাবে আশা করি। এখন আমরা কঙ্কাল তন্ত্রের ভিতর বলেছিলাম যে অন্তঃকঙ্কাল মানে অস্থি, তরুণাস্থি এবং লিগামেন্টটা আমরা পরবর্তী ক্লাসে হয়তো বা পড়াবো। আমরা এখন অস্থি এবং তরুণাস্থি এই পার্থক্যটা একটু পড়াবো। অস্থি এবং তরুণাস্থি এই জিনিসটা কি একটু খেয়াল করো। অস্থি এবং তরুণাস্থি আমরা যদি এখানে পার্থক্যগুলো লিখি না, আমি মুখস্থ বলছি, দেখো খেয়াল করো। অস্থি হলো কঠিন, তরুণাস্থি অর্ধ কঠিন। অস্থিতে স্থিতিস্থাপকতা শক্তি থাকে না,
কারণ এটা শক্ত কঠিন, কিন্তু তরুণাস্থির ক্ষেত্রে স্থিতিস্থাপকতা শক্তি থাকে। অস্থির ক্ষেত্রে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট এই তিনটা কোষ আছে। তরুণাস্থির ক্ষেত্রে আছে কন্ড্রিওব্লাস্ট এবং কন্ড্রিওসাইট। অস্থি কী করে? দেহ কাঠামো তৈরি করে, দেহ গঠন করে। আর তরুণাস্থি কী কাজ করবে? অস্থি গঠন করবে। তারপরে অস্থিতে যে আমাদের যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলো অস্থিতে তৈরি হয়। তরুণাস্থির ক্ষেত্রে কোনো কণিকা তৈরি হয় না। অস্থি ফাঁপা থাকে, তরুণাস্থি ফাঁপা থাকে না। তাহলে দেখো আমরা কতগুলো পার্থক্য বলেছি। অনেক সময় এই পার্থক্য 2 নম্বরের জন্য আসতে পারে, অনুধাবনের ক্ষেত্রে আসতে পারে, অথবা সরাসরি আসতে পারে, অথবা আসতে পারে যে তরুণাস্থি বলতে কী বোঝে। তাহলে এই পয়েন্টগুলো লিখলে আমরা এই পয়েন্টগুলো যদি তোমরা লেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপভাবে অস্থি বলতে কী বোঝে, এই পার্থক্য পয়েন্টগুলো যদি লেখা যায় এটা ক্লিয়ার হবে। এরপরে আমরা আসি পেশি টিস্যু। কঙ্কাল পেশি ছাড়া কিন্তু চলে না। যেমন কঙ্কাল মানে একটা হাড় তো এমনি শরীরে দাঁড়িয়ে থাকে আর সম্ভব না, দাঁড়ায় থাকতে পারবে না। এই হাড়টা দাঁড়িয়ে থাকে কার উপর ভিত্তি করে? পেশির উপর ভিত্তি করে। পেশি জিনিসটা কি? যে মেজোডার্ম থেকে তৈরি যে কলা সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে এবং অসংখ্য তন্ত্র বা আঁশ দ্বারা গঠিত, তাকে বলা হয় পেশি টিস্যু। তাহলে একটু খেয়াল করো যে পেশি হচ্ছে অসংখ্য তন্ত্র সমন্বয়ে গঠিত, যেটা সংকুচিত হয় এবং প্রসারিত হয়, তাকে বলা হয় পেশি টিস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পেশি টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা টাইপস আলোচনায় আসবো তখন এই টাইপসের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো চলে যাবে। এখন এই পেশি টিস্যু 3 প্রকার। একটা হলো ঐচ্ছিক পেশি, আর একটা হলো অনৈচ্ছিক পেশি, আর একটা হৃৎপেশি। একটু খেয়াল করে আমরা ছবির সাইজে দেখাইছি। ঐচ্ছিক পেশির কি বৈশিষ্ট্য আছে? যে সার্কোলেমা নামক একটা আবরণ আছে, তারপরে অনুপ্রস্থ রেখা আছে এবং নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের সংখ্যা 1-এর অধিক বেশি থাকে। আর অনৈচ্ছিক পেশি কি আছে? সার্কোলেমা নামক আবরণ আছে, মায়োফাইব্রিল আছে, নিউক্লিয়াস আছে। আর এটা দেখতে কেমন? মাকুর মতন। আর এই ঐচ্ছিক পেশি দেখতে কেমন? নলের মতন। এছাড়া এখানে মায়োফাইব্রিল নামক একটা আবরণও আছে ঐচ্ছিক পেশির ভিতর। এরপর আসো হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। হৃৎপেশির প্রধান যে বৈশিষ্ট্যটা ইন্টারকালেক্টিক ডিস্ক, এইটাই প্রধান বৈশিষ্ট্য। এই একটা বৈশিষ্ট্যের কারণে অনেক সময় দেখা যায় নম্বরে অনেকের কম বেশি হয়ে যায়। এই যদি অনেক লেখা লেখে, যদি ইন্টারকালেক্টিক ডিস্কটার বৈশিষ্ট্যটা না লেখে তাহলে এখানে 1 নম্বর কমিয়ে দেওয়া হয়। এছাড়া অনুপ্রস্থ রেখা আছে, সেই অনুপ্রস্থ রেখাটা এই কঙ্কাল পেশির মতো নয়, অস্পষ্ট। সার্কোলেমা নামক আবরণ থাকবে এবং স্পষ্ট, আর নিউক্লিয়াস থাকবে একটি। তাহলে আমরা কি বৈশিষ্ট্য পাইলাম? হৃৎপেশির ভিতর ইন্টারকালেক্টেড ডিস্ক, অনুপ্রস্থ রেখা অস্পষ্ট, সার্কোলেমা নামক আবরণ থাকবে এবং নিউক্লিয়াস থাকবে একটি। আর অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য আমি আগেই বলেছি এবং কঙ্কাল পেশির বৈশিষ্ট্য বলেছি। এখন আমরা প্রথমেই আসি এই দুটো অস্থির ভিতর পার্থক্যটা, যে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির পার্থক্যটা আমরা বলবো। ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয়, এই কারণে নাম হয়েছে ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী এটা নিয়ন্ত্রণ হয় না। ঐচ্ছিক পেশি সাধারণত দেখা যায় বড় বড় অস্থির সাথে, হাড়ের সাথে লেগে থাকে, বড় বড় অস্থির সাথে লেগে থাকে। আর অনৈচ্ছিক পেশি থাকে পৌষ্টিক নালী, রক্তনালী। আর ঐচ্ছিক পেশি দেখতে নলাকার, এটা মাকুর মতন। তারপর এখানে নিউক্লিয়াস থাকে কয়েকশো, এখানে নিউক্লিয়াস থাকে একটি। তারপরে অনুপ্রস্থ রেখা এখানে থাকবে, এখানে কোনো অনুপ্রস্থ রেখা নাই। তারপর ইন্টারকালেক্টেড ডিস্ক, এই কথাটা কিন্তু নাই, এটা পার্থক্যের ভিতর আসবে না। তাহলে আমরা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির পার্থক্যটা আবার যদি একটু বলি, যে এটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয়, এটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয় না। এখানে সার্কোলেমা নামক আবরণ থাকে স্পষ্ট, এখানে অস্পষ্ট। তারপর অনুপ্রস্থ রেখা আছে নাই, নিউক্লিয়াস কয়েকশো, এখানে নিউক্লিয়াস একটি থাকে। আর হৃৎপেশির এর সাথে যদি যখন 3টে তুলনামূলক আলোচনা আসে, যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি, তখন দেখো এটা কেমন হয়, যে ঐচ্ছিক পেশি কোথায় থাকলো? বড় বড় অস্থির সাথে। আর অনৈচ্ছিক পেশি থাকে কোথায়? অনৈচ্ছিক পেশিটা থাকলে হলো পৌষ্টিক নালী, রক্তনালী ইত্যাদি জায়গায়। আর হৃৎপেশি থাকে একদম হৃৎপিণ্ডে।
শুধুমাত্র হৃৎপিণ্ডে হৃৎপেশিটা থাকবে। এরপরে আসো আকার, এটা দেখতে কেমন নলের মতন, এটা দেখতে মাকুর মতন। আর হৃৎপেশি দেখতে কেমন, এটাও নলের মতন। এখানে নিউক্লিয়াসের সংখ্যা যদি আমরা বলে থাকি, এখানে নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশো, এখানেও একটি থাকে, এখানেও একটি থাকে। তোমরা সবসময় মনে রাখবে যে তিনটের ভিতর যখন তুলনা আসে তখন দুইটের ভিতর ম্যাক্সিমামে মিল থাকে, এই মিল রেখেই পড়তে হয়। এরপরে অনুপ্রস্থ রেখা, অনুপ্রস্থ রেখা দেখা যাচ্ছে যে ঐচ্ছিক পেশিতে থাকবে, ক্লিয়ার থাকবে, অনৈচ্ছিক পেশিতে থাকে না, আবার হৃৎপেশিতে থাকে অসম্পূর্ণ বা অস্পষ্টভাবে থাকে। এখানে আমরা ছবিতে দেখাইছি অস্পষ্টভাবে থাকে। আর ইন্টারকালেক্টেড ডিস্ক যে জিনিসটা ঐচ্ছিক পেশিতে নাই, অনৈচ্ছিক পেশিতে নাই, এটা আবার হৃৎপেশিতে আছে। আর এর সংকোচনটা দেখা যায় কেমন হবে, যে সংকোচনটা এই বিশেষ করে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে দ্রুত গতিতে সংকোচন হবে, অনৈচ্ছিক পেশিতে ধীর গতিতে হবে, আর হৃৎপেশিতে এরা ছন্দময়ভাবে সংকোচন করবে। এই হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, যখন ক্লান্ত হবে তখন হৃৎপিণ্ড, দ্যাট মিনস মারা যেতে হয়, মানুষ মারা যায়। তো যেহেতু আমরা মানব দেহে পড়তেছি, সেখানে আমরা মানুষের কথাই বলছি, এটা ছন্দময়ভাবে ঘটে এবং এটা একসময় মৃত্যুবরণ করবে। তাহলে একটু খেয়াল করো যে তুলনামূলক আলোচনা যখন থাকবে তখন কিন্তু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই দুটোই আমাদের আলোচনা আনতে হবে। সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল। তাহলে মিল আর অমিল দুটো মিলেই তুলনামূলক আলোচনা। কিন্তু যখন আমরা পার্থক্য বলবো তখন কিন্তু একটির সাথে আরেকটির কি ডিফারেন্স, এই ডিফারেন্সটাই পার্থক্যের ভিতর থাকে, সেটা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির ভিতর হতে পারে। আর তিনটে যখন হবে সেটা তুলনামূলক আলোচনা হবে। এরপরে আসো, এখানে আমরা যা পড়াইলাম এই তিন ধরনের, আমাদের যে 4 ধরনের প্রশ্ন থাকে, একটা জ্ঞানমূলক, সেই জ্ঞানমূলক প্রশ্নটা কেমন হতে পারে, যেমন ধরো কঙ্কালতন্ত্র বলিতে কঙ্কালতন্ত্র কি, এই কি শব্দটি যখন থাকে তখন সেটা জ্ঞানমূলক হয়ে যায়। আবার যখন এই কঙ্কালতন্ত্র বলিতে কি বোঝো তখন এটা হয়ে যাবে অনুধাবনমূলক। তখন কঙ্কালতন্ত্র বলিতে কি বোঝো তখন সংজ্ঞার সাথে এই টাইপসটা দিয়ে দিলেই 2 নম্বরের উপযুক্ত লেখা হয়ে যায়, বা বলিতে কি বোঝো। অনেক সময় পার্থক্যগুলো যেটা আমরা হাইলাইট করছি কয়েকবার অস্তিত্ব নাস্তিক, এই পার্থক্যগুলো 2 নম্বরের জন্য আসতে পারে। এরপর আসো প্রয়োগের ক্ষেত্রে এই তিনটা অস্তিত্ব চিহ্নিতকরণ বাদ দিয়ে শুধু ফিগারটা এঁকে দিয়ে এ বি সি এই তিনটে নাম দিয়ে দিল, বললো যে এ বি সি এর তুলনামূলক আলোচনা করো। এই তুলনামূলক আলোচনা যেটা আমরা চার্টের সাইজে দেখাইছি, এই আলোচনাটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নের ভিতর থাকতে পারে। 3 নম্বরে এরপরে আসে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা এরকম হতে পারে এই প্রশ্নটা, যেমন ধরো যেটা থাকতে পারে যে যে এই তিনটে পেশি ছাড়া মানব জীবন কল্পনা করা অসম্ভব, এর ব্যাখ্যা দাও। তখন এই তিনটে পেশিরে সংক্ষিপ্ত আলোচনা করে এবং কাজটারে একটু হাইলাইটস করতে হবে। এখন আমরা যদি একটু কাজের দিকে লক্ষ্য করি যে ঐচ্ছিক পেশি কি কি কাজ করে। ঐচ্ছিক পেশি কাজ করে হলো প্রাণীর ইচ্ছা অনুযায়ী এই পেশিটা সংকুচিত হয় এবং প্রসারিত হয়। ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত হবে এবং প্রসারিত হবে। ঐচ্ছিক মানে প্রাণীর ইচ্ছা, প্রাণীর ইচ্ছা অনুযায়ী এরা সংকুচিত হবে এবং প্রসারিত হবে। ঐচ্ছিক পেশি কার সাথে যুক্ত থাকে, এই যে অস্থির সাথে যুক্ত থাকে, অস্থির সাথে এরা যুক্ত থাকে এবং এই পেশির সাহায্যে আমরা চলাচল করতে পারি। আর অনৈচ্ছিক পেশি এরা প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ হয় না এবং উত্তেজনায় সাড়া দেয়। অনৈচ্ছিক পেশির কাজটা কি উত্তেজনায় সাড়া দেবে এবং পেশির যে টান, আমাদের পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এরকম একটা প্রশ্ন আমরা সামনে পড়াবো যে পেশিতে টান, এই টানটা অনৈচ্ছিক পেশি দেয়। আর কি করে, বিভিন্ন অংশ পরিবহন অনৈচ্ছিক পেশি করে। তাহলে আমরা অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে 3টে কাজ দেখলাম, একটা হলো পরিবহন, টান এবং উত্তেজনা। উত্তেজনা, টান টান আর কি পরিবহন করা। আর এখানে আমরা পাইছি কি কাজ, যেখানে 3টে কাজ পাইছি, প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ হয়, এরা হাড়ের সাথে যুক্ত থাকে, এর সাহায্যে আমরা চলাচল করতে পারি। আর হৃৎপেশি, হৃৎপেশির কাজ ওই একটাই মেইন কাজ, এরা দেখা যাচ্ছে যে কখনো ক্লান্ত হয় না এবং দেখা যায় যে ভ্রূণের শুরু থেকে এবং মৃত্যু পর্যন্ত এরা ছন্দময়ভাবে চলতে থাকবে এবং এক পর্যায়ে থেমে যায়, তখনই একটা মানুষ মারা যায়। তাহলে আমরা আজকে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম।
এছাড়া আমরা যদি এমসিকিউ এর ক্ষেত্রে একটু প্রশ্নগুলো আসি কেমন হতে পারে, এমসিকিউ এর দিকে একটু লক্ষ্য করো যে কোনটি করটির অস্থি, কোনটি করটির অস্থি নয়, কোনটি মুখমণ্ডলের অস্থি, কোনটি মুখমণ্ডলের অস্থি নয়। যেমন ধরো আসতে পারে যে সবচেয়ে বড় হাড় কোনটি, পায়ের হাড়টি সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হাড় কোনটি, তারপরে ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি কি, ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, তারপরে ইন্টারকালেক্টেড ডিস্ক কোথায় থাকে, কোথায় থাকে না। এই বিস্তারিত যদি এই চ্যাপ্টারে বারবার রিডিং করা যায় অথবা এই ক্লাসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবা যে এখান থেকে শর্ট প্রশ্ন বা এমসিকিউ এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা ভালোভাবে দিতে পারবে। আর এই পেশি বলতে আমরা আরেকটা জিনিস বলে রাখি, এই পেশি মানে আমাদের শরীরের যেটা মাংস, এই মাংসটা আসলে এই পেশি। তা আমরা আজকে এই পর্যন্ত রাখতে চাই। তা সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।